বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শি জিনপিং তারেক রহমান বৈঠক শুক্রবার। বাংলাদেশকে $45 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোহিঙ্গা ও স্থানীয়দের জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়ার সাথে ইউনিসেফের মানবিক সহায়তা চুক্তি। হামের প্রাদুর্ভাবের মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় 2 জনের মৃত্যু। গুলশানে 6 বাসায় উত্তর সিটির অভিযানে ডেঙ্গুর লার্ভা মিলেছে 3টিতেই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার পর হাই স্পিড ট্রেনে দালিয়ান ছাড়েন তিনি। দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপক্ষীয় বৈঠকটি হবে শুক্রবার। এছাড়াও দুদেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। চীনের বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বুধবার বিকেল 5:30 নাগাদ বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে অভ্যর্থনা জানান দেশটির কাস্টমস মন্ত্রী সান মেইজুন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেওয়া হয় গার্ড অব অনার। আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতায়। চীন সফরে সেখানেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিশ্ব অর্থনীতি, বিনিয়োগ এবং প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ সহ সম্মেলনে অংশ নেন 9টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনের উদ্বোধনীতে ভাষণ দেন। পরে দালিয়ান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এই বৈঠকে সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। আলোচনা হবে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রধানমন্ত্রী চীন সফরে স্বাক্ষরিত হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। বাংলাদেশের ব্যাংকিং খাতের ভিত মজবুত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে $45 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে। বিশ্বব্যাংকের ঋণের মধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, একটি কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা, ব্যাংক পুনর্গঠন কৌশল তৈরি এবং সরকারি ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর ইয় পেসমে বলেছেন, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার যে লক্ষ্য বাংলাদেশের রয়েছে, এজন্য একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত অপরিহার্য। তবে দেশের ব্যাংকিং খাত মোট আর্থিক খাতের সম্পদের প্রায় 90% ধারণ করে, যা বর্তমানে তীব্র চাপের মধ্যে রয়েছে। রোহিঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের উপস্থিতিতে। বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মধ্যে $16 মিলিয়ন এই চুক্তিতে সই করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল ও বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে এই চুক্তি আশার আলো যোগাবে। মন্ত্রী এই সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের মিয়ানমারের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে বর্তমানে মোট ব্যাংক হিসাবের সংখ্যা 19,32,00,000 ছাড়িয়েছে। এর মধ্যে সাধারণ মানুষের সঞ্চয় হিসাবের সংখ্যায় 18 কোটির ওপরে। বুধবার জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের টেবিলে উপস্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে তিনি জানান, দেশের সব নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে সরকার জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল প্রণয়নের কাজ শুরু করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা এবং অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নকে বর্তমান সরকার বাজেটে অগ্রাধিকার হিসেবে নিয়েছে। এজন্য আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থ বছরে করের আওতায় আসছে রেস্টুরেন্ট ও মুদি দোকান সহ 16টি ব্যবসায়ী খাত। পরে বাজেট আলোচনায় কক্সবাজার 2 আসনের বিএনপির সংসদ সদস্যের বক্তব্যে কোরআনের আয়াতের অপব্যাখ্যার অভিযোগ করে বিরোধী দল। এ সময় স্পিকার বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অপব্যাখ্যার কোনো সুযোগ নেই এবং সংসদে এ নিয়ে তর্ক হতে পারে না। বলেন, বক্তব্য খতিয়ে দেখা হবে, অপব্যাখ্যার কিছু থাকলে তা এক্সপাঞ্জের আশ্বাস দেন স্পিকার। ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপাঞ্জড হবে এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে জনগণের সমর্থন নিয়ে সরকার সেই অপচেষ্টা মোকাবিলা করবে। তিনি বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এবং সরকার বিচার সম্পন্নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে প্রত্যাশা রুহুল কবির রিজভীর। বিনিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবেন বলেও মনে করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার আমরা কিছু কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মহল বিশেষের এই কর্মকাণ্ডটি হচ্ছে, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের বিপরীত একটি বিষয়। কখনোই এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে এটি নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। হামের সাথে সাথে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাব ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থাকে ধীর ও অকার্যকর করে তুলছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় বছরব্যাপী মশক নিধন অভিযান চালানোর পরামর্শ তাদের। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, ওয়ার্ড ধরে ধরে ধ্বংস করা হচ্ছে এডিসের লার্ভার বংশ বিস্তার উপযোগী পরিবেশ। মোবাশ্বের আহমদের রিপোর্ট। হাম সংক্রমণের মধ্যেই নীরবে ছড়াচ্ছে ডেঙ্গু। এবছর জানুয়ারি থেকে চলতি সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 5,000 মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবারও বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও ঢাকা বিভাগে ডেঙ্গু রোগী বাড়ছে। প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার বংশবৃদ্ধির সময়কাল। বৃষ্টির কারণে এই সময়টাতে শহরের রাস্তাঘাট, অলিগলির বিভিন্ন উৎসের পাশাপাশি বাসাবাড়িতে এসি, ফুলের টব ও ছাদের কোণায় জমে থাকা বৃষ্টির পানিতেও এডিসের লার্ভা জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তবে এই পরিস্থিতি মোকাবেলায় প্রতি বছরই এডিসের লার্ভা জন্মানোর উৎসস্থলে ঔষধ ছেটানো সহ বিভিন্ন কর্মযজ্ঞ হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবারও তার ব্যতিক্রম নয়। ডেঙ্গুর যখন আপসার্জ হয়, যখন মশা বেড়ে যায় বা রোগীর সংখ্যা বাড়ে, তখন কিছু স্পেশাল প্রোগ্রাম হাতে নেওয়া হয়। যে স্পেশাল প্রোগ্রামটা বছরের অন্যান্য সময়ে হাতে নেওয়া হয় না, কারণ ওই সময় এই প্রোগ্রামগুলো খুব একটা ইফেক্টিভ হয় না। যার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যেটা উত্তর সিটি কর্পোরেশন গত বছরও করেছিল, এবারও করা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ কেস সার্ভিলেন্সের। অধিক ঝুঁকিপূর্ণ 27টা ওয়ার্ড পাওয়ার পরে আমরা প্রথম এক সপ্তাহ সেই 27টা ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চালিয়েছি। এটা জাস্ট গত সপ্তাহে, আগের সপ্তাহে এটা শেষ হলো। এখন মধ্যম ঝুঁকিপূর্ণ যে ওয়ার্ডগুলো, সেখানে হলো যদি মানে রেগুলারলি একটা যে মশক নিধন সে কার্যক্রম চলছে। কিছু বাড়িতে আমরা ডেঙ্গুর জীবাণু পেয়েছি, ওদেরকে আমরা ওয়ার্ন আপ করে আসছি। নেক্সট টাইম আমরা আবার যাব, গিয়ে যদি আবার পাই তাহলে আমরা রেড লেবেল লাগিয়ে দিব। তবে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এডিস নিয়ন্ত্রণে শুধু মৌসুম কেন্দ্রিক পদক্ষেপ না নিয়ে সারা বছর প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেই ডেঙ্গুর প্রভাব কমিয়ে আনা সম্ভব বলে জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। পদ্ধতি পরিবর্তন না করলে, যদি আমরা একটা সমন্বিত কেন্দ্র, সমন্বিত অপারেশন সেন্টারের মাধ্যমে প্রতিদিন খোঁজখবর সমন্বয় করে করা, কারণ এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, শুধুমাত্র হাসপাতালের কাজ না। মশার যে কেমিক্যাল সেটা পরীক্ষা করতে হবে প্রতিনিয়ত, যেটা কাজ করছে কিনা। এই সমন্বিতভাবে কর্মকাণ্ড না করার কারণে যার যার কাজ আলাদাভাবে করছি। হাসপাতালের কাজের সাথে মাঠ পর্যায়ের কাজের সমন্বয় নেই, আর সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণের কাজের সাথে কেন্দ্রীয় পর্যায়ে হয়তো তথ্য বিনিময় হয়, কিন্তু ওই মাঠে সমন্বয়টা হচ্ছে না। ফলে আমরা প্রতি বছরই একই চিত্র দেখছি, হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং শত শত মানুষ হাসপাতালে আসছে এবং ডজনে ডজনে আমরা দেখছি যে তারা ক্রিটিক্যাল অবস্থা চলে যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছে।
এদিকে হাম সংক্রমণের মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়লে সার্বিক চিকিৎসা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। হাসপাতালে ভর্তি রোগী 157 জন। আর হাম ও উপসর্গে মারা গেছে আরও 3 শিশু। নতুন করে আক্রান্ত হয়েছে 1089 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। হাম আক্রান্ত হয়ে পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে 75,000-এর বেশি শিশু। এর মধ্যে 30,000-এর বেশি চিকিৎসা নিয়েছে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা কেন্দ্রিক চিকিৎসা সেবা নেয়া কমিয়ে আনতে হবে। আধুনিক স্বাস্থ্যসেবা দেশের উপজেলা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারলে ভবিষ্যতেও যে কোনো সংক্রামক রোগ মোকাবিলা করা সহজ হবে বলেও মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গু ভাইরাসের বাহক অ্যাডিস মশার লার্ভা ও এর উৎস ধ্বংসে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। বুধবার সকালে রাজধানীর গুলশানে টাস্ক ফোর্স কমিটির মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি কথা বলেন। অভিযানে গুলশান এলাকার 6টি বাসা পরিদর্শন করে 3টিতেই ডেঙ্গুর লার্ভা পাওয়ার তথ্য নিশ্চিত করেছে উত্তর সিটি কর্পোরেশন। এই সময় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার মীর শাহ আলমের তত্ত্বাবধানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। টাস্ক ফোর্স করা হয়েছে অভিযান পরিচালনা করার জন্য। আমাদের তো দাপ্তরিক কাজ আছে সবারই, নিয়মিত কাজের বাইরে আজকে হয়তো এখানে আসছি, আগামীকাল হয়তো দক্ষিণে যাব এবং প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্ক ফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখব। বাংলাদেশে বিশ্বকাপ মানেই 2 রঙের গল্প, হলুদ সবুজ আর আকাশি সাদা। প্রিয় দলের জয়ে হাসি, পরাজয়ে দীর্ঘশ্বাস। সে আবেগের মঞ্চে আবারও মাঠে নামছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের প্রত্যাশার কথা জানাচ্ছেন মেজবা রহমান। বৃহস্পতিবার ভোর 4টায় স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে মাঠে নামবে সেলেসাওরা। এরই মধ্যে দেশের অলিগলি, সাদার মোড়ে মোড়ে জিগে উঠেছে ব্রাজিলের পতাকা। স্কটল্যান্ডের সাথে ব্রাজিলের এই ম্যাচ আসলে গুরুত্বপূর্ণ। আর আমাদের নেইমারের ফিরে আসাটা হচ্ছে দলের জন্য, যারা দর্শক আছে তাদের জন্য এই উৎসাহের। স্কটল্যান্ডের হাতে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে বলে আমি বিশ্বাস করি, তবে 3 শেষে ব্রাজিল জিতবে সেটাও আমি বিশ্বাস করি। এই ম্যাচটা ব্রাজিল, আমার প্রেডিকশন ব্রাজিল 3-0-তে জিতবে এবং ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে এবং জাপান, নেদারল্যান্ড যাই আসুক, নেইমার যদি মাঠে থাকে মাঠের সমীকরণ বদলে যাবে, কথা দিলাম। এই ম্যাচ ঘিরে বাড়তি আবেগের নাম নেইমার জুনিয়র। গ্রুপ পর্বে তার শেষ ম্যাচ ঘিরে ভক্তদের চোখে উচ্ছ্বাস, কণ্ঠে ভালোবাসা, যেন আরেকবার নেইমারের জাদু দেখার প্রতীক্ষা। Today, Neymar Jr. will play today, and that is confirmed from the team. And he'll play today. He's a very skillful player. We know he has many fans around the world. আজকে নেইমার খেলবে, আমরা বেশ উৎফুল্লিত যে নেইমারকে ওয়ার্ল্ড কাপে দেখবো। তারপর থেকে বড় বিষয় 3 বছর পরে সে জাতীয় দলের জার্সিতে খেলবে, তো সব কিছু মিলে তার প্রতি এক্সপেকটেশন অনেক বেশি। আমার ভিতরে যে কীরকম যে ফিলিং কাজ করতেছে, আজকেও খেলবে, আজকে আমি দেখবো, এটা বলার বাহিরে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের কণ্ঠে ভিন্ন সুর। তাদের বিশ্বাস, এই ব্রাজিলের পথ খুব দীর্ঘ নয়। বিশ্বকাপের কঠিন বাঁকে বাঁকে থমকে যেতে পারে সেলেসাওদের স্বপ্ন। ব্রাজিলের ম্যাচ আসলে আজকে অবশ্যই তাদের জন্য জেতাটা গুরুত্বপূর্ণ, যেহেতু তাদের এখন পর্যন্ত তেমন আশানুরূপ 2-1 প্লেয়ার হয়তো ভালো খেলেছে, কিন্তু সমগ্র টিম সেভাবে পারফরমেন্স দেখাতে পারে নাই। ওই যে আপনার ব্রাজিল তো দেখার মনে হয় সম্ভাবনা নাই, কারণ ওই যে আপনার সিরিয়াল আছে, ওটা কোনো সিরিয়ালের সম্ভাবনা নাই। কিন্তু যদি হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতভাবে যে হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা 7-আপে পুনরাবৃত্তি হবে। তবে ফুটবলের সৌন্দর্য এখানে, কেউ স্বপ্ন বনে, কেউ সেই স্বপ্ন ভাঙার ভবিষ্যবাণী করে। বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়বে ব্রাজিল, আর সেই ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। রাত জেগে প্রিয় দলের খেলা দেখতে প্রস্তুত সেলেসাও সমর্থকরা। তাদের প্রত্যাশা, স্কটল্যান্ডে হারিয়ে বিজয় উল্লাসে মাতবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেজবা রহমান, টিএসসি, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটে লিওনেল মেসির জন্মদিন উদযাপন করল বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যানরা। বুধবার সন্ধ্যায় টিএসসিতে মেসির জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। সর্বকালের সেরা ফুটবলারের তকমা অনেকদিন আগেই জুটেছে মেসি ভাগ্যে। গত আসরে বিশ্বকাপের শিরোপা জিতে নিজেকে অমরত্বের দিকেই নিয়ে গেছেন আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর। বিশ্বজুড়ে তার হাজারো ভক্ত।
প্রতি বছরই তার জন্মদিন বিশেষ আয়োজনে পালন করেন ভক্ত সমর্থকরা। এবারের জন্মদিন আরও বিশেষ, ৩৯ বছর পূরণ করলেন লিও। এবারের আসরেও দুর্দান্ত ফর্মে মেসি। বিশ্বকাপ চলার সময় তার জন্মদিন হওয়ায় সারা বিশ্বেই চলছে বিশেষ আয়োজন। বাংলাদেশেও কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হলো। টিএসসিতে নেচে গিয়ে আনন্দ উদযাপন করেন ভক্তরা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানোয় বৈদেশিক ঋণের চাপ বেড়েছে। বর্তমান সরকার কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবে না। বুধবার রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত বাজেট আলোচনায় একথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও জানান, উৎপাদন ও বিনিয়োগের স্বার্থে কারখানা পর্যায়ে দ্রুত সময়ে গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। ব্যবসা বাণিজ্য সহজীকরণের মাধ্যমে দেশকে বিনিয়োগ বান্ধবে পরিণত করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রাজস্ব আহরণের প্রক্রিয়ায় দুর্নীতি আছে, এটি বোঝার জন্য কাউকে নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। সরকার অস্থির অবস্থা থেকে দেশকে সুস্থির অবস্থায় ফেরাতে চাইছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যালেন্স শিট অনুমোদিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, পরিচালক এম.এ. খান বিলাল, মোহাম্মদ আব্দুল আওয়াল, এএসএম ফিরোজ আলম, এম আমানুল্লাহ ও আলহাজ মোশাররফ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ডক্টর রেজাউল কবির। সাধারণ সভায় আর উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, শামীম আহমদ, অসীম কুমার সাহা। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের পরিচালক, উদ্যোক্তাবৃন্দ, শেয়ার হোল্ডারবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১.১০ টাকা। ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪.৩৫ টাকা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৫.৯৫ টাকা। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শি জিনপিং তারেক রহমান বৈঠক শুক্রবার। বাংলাদেশকে $৪৫ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোহিঙ্গা ও স্থানীয়দের জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়ার সাথে ইউনিসেফের মানবিক সহায়তা চুক্তি। আমের প্রাদুর্ভাবের মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু। গুলশানে ৬ বাসায় উত্তর সিটির অভিযানে ডেঙ্গুর লার্ভা মিলেছে ৩টিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।